যেখান থেকে প্রশ্ন আসলে ছাত্রছাত্রীরা মাঝে মধ্যে কনফিউজ হয়ে যায়। তো আমরা একটু চেষ্টা করি প্রথম থেকে। প্রথম প্রশ্নটা হলো হি গেভ মি এ পেন। তো আমাদের নিয়ম ছিল হলো কি অবজেক্ট প্লাস বিভাগ প্লাস, এই নিয়মটা ছিল অবজেক্ট প্লাস বিভাগ প্লাস ভিতরি প্লাস বাই প্লাস সাবজেক্ট, এটাই নিয়ম ছিল আমাদের ভার্স চেঞ্জে। তো এই নিয়মগুলো প্রযোজ্য হবে, কিন্তু এখানে একটু ঝামেলা আছে, সেই ঝামেলাগুলো আমরা একটু দেখি, খেয়াল করো। তো এই বাক্যে আমরা দেখছি প্রথমে সাবজেক্ট হলো হি গেভ হার মি অবজেক্ট, আবার এ পেন অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে। একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকলে আমরা যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো, যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট করতে পারবো। আর বাকি যে সাবজেক্টটা থাকবে ওইটা ভার্বের পাস্ট পার্টিসিপল করার পরে বসাই দেবো, ঠিক আছে? অথবা শেষে বসিয়ে দিলেও সমস্যা নেই। এখন আমরা কোনটা নিয়ে আসবো, এ পেন নিয়ে আসবো না মি নিয়ে আসবো? যে কোনোটা আমরা নিয়ে আসতে পারি, তবে ব্যক্তিবাচকটা নিয়ে আসলে ভালো হয়, ভালো হয়, তাই ছাড়া কিছু না। দুইটাই নিয়ে আসতে পারবো আমরা। তো প্রথম থেকে আমরা কি করবো তাহলে, আই অবজেক্ট চলে আসলো, বিভার এই যে গেভ আছে কোন টেন্সে, ভার্ব টু আছে, তাহলে ওয়াজ ওয়ার, আই ওয়াজ। এরপরে ভি3 গেভের 3 নম্বর কি গিভেন। আর একটা যে অবজেক্ট ছিল না এটা পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমরা এ পেন বাই সাবজেক্ট কি হি থাকলে হিম। যদি আমরা এ মি না নিয়ে যদি আমরা নিয়ে আসি এ পেন, একইভাবে ওয়াজ গিভেন হবে, হবে না? এ পেন অবজেক্ট চলে আসছে, তারপরে এই যে টেন্স অনুসারে বিভার পেনের পরে ওয়াজ বসে পাস্ট টেন্স থেকে, এরপরে ভার্বের 3 নম্বর গিভেন, তখন এই মিটা বসে যাবে এখানে। বুঝছো কথা, বুঝছো? না বুঝলে কথা বলো। আর আমরা যদি বাই হিম দিয়ে এ পেনটাও বসে দেই তাহলেও হবে। দুটো অবজেক্ট থাকলে যে কোনো আমরা একটা নিয়ে আসতে পারবো। এখানে নাম্বার 2 তে দেখো আই উইল হেল্প ইউ ফর দ্য ওয়ার্ক, এই বাক্যেও দুটো অবজেক্ট আছে। দেখো ইউ একটা অবজেক্ট আর দ্য ওয়ার্ক একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট আছে। তাহলে দুইটা অবজেক্ট থাকলে যে কোনো একটা নিয়ে আসতে পারি আমরা, তাই না? কিন্তু এই ক্ষেত্রে হবে না, কেন? দেখো এই দুটো অবজেক্টের ভিতরে একটা প্রিপজিশন আছে, কি আছে? প্রিপজিশন। যদি কোনো প্রিপজিশন অথবা ভার্ব প্লাস আইএনজি যুক্ত অংশ থাকে, কি থাকে? ভার্ব প্লাস আইএনজি যুক্ত অথবা প্রিপজিশন যদি থাকে তাহলে সেই অংশ বাদ, তার আগের অংশ ভয়েস চেঞ্জ করতে হবে, আর ওই অংশটা অপরিবর্তিত অবস্থায় বসিয়ে দেবো। এখানে দেখো দুটো অবজেক্টের ভিতরে কোনো প্রিপজিশন ছিল না, কিন্তু এইখানে আমাদের দুটো প্রিপজিশনের ভিতরে একটা দুটো অবজেক্টের ভিতরে একটা প্রিপজিশন আসছে। এখানে দুটো অবজেক্টের ভিতরে কিছু ছিল না, কিন্তু এইখানে আমাদের একটা প্রিপজিশন আসছে, বিধায় এই অংশটা বাদ রাখবো। তাহলে এই অংশের ভয়েস চেঞ্জ আমরা করে নেই। অবজেক্ট ইউ থাকলে কি হয়? ইউ। এই যে উইল আছে মডেল ভার্ব, মডেল ভার্ব থাকলে কি হয়? ওর সাথে বি যোগ করতে হয় প্লাস ভি3, এই যে হেল্পড। এরপরে বাই দিয়ে দাও, বাই কি আই থাকলে মি, আর এখান থেকে ফর দা ওয়ার্ক যা আছে সব বসে দাও, ফর দা ওয়ার্ক যা আছে। বুঝতে পেরেছো? বোঝা গেছে? এরপরে আমরা ফর দা ওয়ার্কটা বাইরের আগেও দিতে পারি, ফর দা ওয়ার্কটা বাইরের আগেও দিতে পারি। এখন এখানে আমি একটা কথা বলছিলাম, ভার্ব প্লাস আইএনজি যুক্ত যদি এরকম অংশ থাকে তখন কি করতে পারি? আই স হিম রিডিং এ বুক। দেখো এখানে আমরা অনেক অনেক কনফিউজ হবো, দেখবো আইএনজি, দেখবো কন্টিনিউয়াস, দেখবো বিং ব্যবহার করবো আমরা, কিন্তু আমরা ওই পর্যন্ত যাবো না। আমরা প্রথম দিক থেকে আমরা এসব করতে করতে যাবো। সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, এইটুকুর ভয়েস চেঞ্জ করবো আমরা। এইটা আইএনজি যুক্ত অংশ আমরা কন্টিনিউয়াস যদি বিবেচনা করি, তার আগে এমিজের অজার থাকার নিয়ম ছিল না কন্টিনিউয়াস টেন্সে, সেগুলো তো কিছু নাই, আছে নেই। ওটা বলছিল যে অক্সিলারি ভার্ব থাকলে তার সাথে বিং যোগ করতে হয়, তো অক্সিলারি ভার্ব তো এখানে নাই। মোট কথা আমরা প্রথম থেকে যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পেয়ে যাই সেইটুকুর ভয়েস চেঞ্জ করবো, শেষে কি আছে আমাদের দেখার বিষয় না। এখানে আমাদের মনে করবে প্রিপজিশন নেই, এ বুক দিয়ে আমাদের শুরু করবে বাকি শেষে না, আমরা প্রথম থেকে হিসাব করতে করতে যাব। তাহলে এখান থেকে আমরা নিয়ে আসি কি হি পাস্ট টেন্স, তাহলে ওয়াজ হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন। এই যে বাকি অংশ বসিয়ে দেব, রিডিং এ বুক বাই মি,
ই বুক নিয়ে আসলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে। কারণ এই অংশ আমাদের মনে করেন বলবে যে প্রিপজিশন নাই, কিন্তু এটা আইএনজি যুক্ত অংশ আছে, প্রেজেন্ট পার্টিসিপল অংশ আছে, তাই না? তাহলে প্রিপজিশন বা প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি যুক্ত অংশ থাকলে ওইটা বাদ। তাহলে আমাদের অন টু হয়ে গেছে, তাই না? এরপর আমরা হি কিল্ড হিমসেলফ, আমাদের যে অবজেক্ট প্লাস বিভার প্লাস ভিতরে এখানে আর প্রযোজ্য হবে না। কারণ দেখো আমাদের এখানে হিম পার্সোনাল অবজেক্ট ছিল, কিন্তু এখন এর সাথে সেলফ যুক্ত হয়ে এটা রিফ্লেক্সিভ অবজেক্ট হয়ে গেছে। কোনো অবজেক্টের সাথে সেলফ বা সেলফস যুক্ত যখন হবে তখন সেটা রিফ্লেক্সিভ অবজেক্ট হয়। যখন রিফ্লেক্সিভ অবজেক্ট থাকবে তখন সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হয় না, যেখানে সাবজেক্ট সেখানে, যেখানে অবজেক্ট সেখানে বসে যাবে। তাহলে এই প্রশ্নের আনসারটা আমরা কি হচ্ছে হি, আর এখানে আমরা হিমসেলফ আমরা বসাই দেব, হি আর হিমসেলফ বসাই দিচ্ছি। তাহলে মাঝখানে এটা বসাই দিছে, এটাও বসাই দিছে, বাকি আছে শুধু কি কিল্ড। তো আমাদের মনে করো সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হচ্ছে না, কিন্তু বাকি নিয়মগুলো আমাদের পরিবর্তন করতে হবে, বিভার প্লাস ভিতরে দিতে হবে। তো বিভার বা আমাদের এটা কোন টেন্স আগে দেখি, পাস্ট টেন্স কিল্ড 2 নাম্বার, তাহলে ওয়াজ থেকে হির পরে কি হচ্ছে হি ওয়াজ। এরপরে হলো কিলের 3 নম্বর রূপ কি কিল্ড, যা আছে তাই। এরপরে আমরা কি বাই, আর দিকে যা আছে সব বসে গেছে, বুঝতে পারছি কিনা? সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন করবো না, কিন্তু আমরা বিভার প্লাস ভিতরে অবশ্যই দেওয়া লাগবে। এখন এটা ভিতরি আর এটা ভার্ব টু কেন, কে বলতে পারবে? একই জিনিস তো, কিল্ড এখানেও লিখছি এখানেও। হ্যাঁ, এখানে আমাদের মনে রাখতে হবে যে ভার্বের 3 নম্বর রূপ যে বাক্যে ব্যবহৃত হয় সেখানে ওই ভার্বের 3 নম্বর রূপ শুধু বসে না, ওর আগে একটা অক্সিলারি ভার্ব নিয়ে বসেও। ঠিক আছে, ওকে, এটা বুঝতে পারছি। এরপরটা দেখো হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট, মধু স্বাদ মিষ্টি। তাহলে অবজেক্ট কই এটা শাওন, শাওন কই অবজেক্ট কই? সুইট, সুইট মানে জানো মিষ্টি। এখানে কি বলছে মধুর স্বাদ মিষ্টি, মধুর স্বাদ মিষ্টি। তাহলে মধু কেমন তাই বোঝাচ্ছে না? তাহলে সাবজেক্ট কেমন, মেয়েটা কেমন, ভালো, ভালো কি এরা অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ তো সাবজেক্ট অবজেক্ট হয় না, সাবজেক্ট হইতে গেলে তার নাউন বা প্রোনাউন হওয়া লাগে, নাউন প্রোনাউন, বুঝছো? তো আমরা যখন দেখবো কোনো বাক্যের শেষে কি হয় অ্যাডজেক্টিভ আছে, বাক্যের শেষে অ্যাডজেক্টিভ আছে, তখন সেটাকে কোয়াসি প্যাসিভ বলা হয়। কি বলা হয়? কোয়াসি প্যাসিভ, কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ মানে কি জানো? অর্ধেক প্যাসিভ, অর্ধেক, অর্ধেক প্যাসিভ। প্যাসিভ মানে কি, যেটা অবজেক্ট কাজ করে, সাবজেক্ট কাজ করলে সেটা অ্যাক্টিভ হয়। তো দেখো মধু স্বাদ মিষ্টি, এই স্বাদ কি মধু নেয় না অন্য কেউ নেয়? আমরা যদি এটা বলি যে, আমরা যদি বলি যে রাইস সেল চিপ, চাল সস্তায় বিক্রি হয়, তো এখন এই বিক্রি হওয়ার কাজ কি চাল করে? চালকে অন্য কেউ বিক্রি করে। তার মানে এই ভার্বের কাজ যদি সাবজেক্ট না করে, ওই কাজটা অন্য কেউ করে, সেটাই তো প্যাসিভ ভয়েস হয়। আর সাবজেক্ট যদি সরাসরি কাজ করে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস হয়। ঠিক আছে, তো এখন এটা কোয়াসি প্যাসিভ মানে শেষে আবার দেখো চিপ মানে কি সস্তা, কেমন সস্তা, এটা হলো অ্যাডজেক্টিভ। যখন কোনো বাক্যের শেষে অ্যাডজেক্টিভ থাকবে আর এভাবে আমরা যখন দেখবো এটা কোয়াসি প্যাসিভ বুঝবো, তখন তার ভয়েস চেঞ্জ করার সহজ যে উপায়টা সেটা হলো আমরা এখান থেকে শুধুমাত্র বিভার প্লাস ভিতরিটা ব্যবহার করবো, আর কিছু না। কি করবো? তাহলে রাইস জায়গায় রাইস দিয়ে দিচ্ছি, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যামিজার থেকে আসে রাইস ইজ এর 3 নম্বর কি সোল্ড চিপ, রাইস ইজ সোল্ড চিপ। বুঝছো? কথা বোঝা গেছে? বুঝতে পেরেছো তো? তবে ম্যাক্সিমাম টিচাররা না, বাই দিয়ে অবজেক্ট হয়, এটা তো অবজেক্ট না, অবজেক্ট আমাদের আগে বুঝতে হবে এটা অবজেক্ট কিনা, এটা বুঝতে হবে। কিন্তু আমি আবারও বলছি সাবজেক্ট এবং অবজেক্ট হতে গেলে তারে নাউন বা প্রোনাউন হওয়া লাগবে, কিন্তু এটা তো কি অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ। কথা বুঝছো? এরপরে বিষয়টা শোনো, আমাদের ম্যাক্সিমাম টিচাররা এবং বইতে যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো একটা ভিন্ন ফর্মুলা দেওয়া আছে এবং ওটাই সবাই করে, সেটা আমি একটু দেখাচ্ছি। সেক্ষেত্রে আমাদের হবে নিয়মটা আসবে প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস
তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অক্সিলারি বি ভার্ব লিখি আমরা when প্লাস ইট অথবা দে প্লাস আবারও বি ভার্ব প্লাস ভি3। এই স্ট্রাকচারটা আমাদের ম্যাক্সিমাম টিচাররা ম্যাক্সিমাম বইতে এটা দেওয়া আছে, সেটা আমরা একটু মিলাই দেখি। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, তো আমাদের অ্যাডজেক্টিভ ছিল বাক্যের শেষে, ভালো করে খেয়াল করো। তো আমাদের বাক্যের শেষে যদি আমাদের অ্যাডজেক্টিভ থাকে তাহলে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো রাইস, এবার বি ভার্ব বলেছে তার মানে এটা তো প্রেজেন্ট টেন্সে, আমি যার থেকে আসবে তাহলে রাইস ইজ, এরপরে কি অ্যাডজেক্টিভ চিপ, রাইস ইজ চিপ। এরপরে আমাদের কি হবে হোয়েন। এবার ইট আর দে, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় একটা হয় তাহলে আমরা লিখবো হলো ইট, আর যদি একের বেশি হয় তাহলে লিখবো দে। তাহলে আমাদের এখানে রাইস তো সিঙ্গুলার, হোয়েন ইট আবারও বি ভার্ব, এই যে বি ভার্ব এখানে দিয়েছিলাম কি ইজ, এরপর ভি3 অর্থাৎ এবার আমাদের সোল্ড। এটা ম্যাক্সিমাম টিচার এবং বইতে এটাই দেওয়া আছে, রাইস ইজ চিপ হোয়েন ইট ইজ সোল্ড। তাহলে এই বাক্যটা আর আমরা যদি এই নিয়মটা করি, হানি টেস্ট সুইট, কি হতে পারে? হানি ইজ সুইট, তাই তো? হোয়েন বলো, হোয়েন ইট ইজ টেস্টেড, হোয়েন ইট ইজ টেস্টেড। আর আমরা যদি আগের নিয়মে করি তাহলে কি হবে? টেস্টেড সুইট, এই তো বুঝতে পেরেছো তোমরা। তাহলে এটা আমরা কি করতে পারি, হানি ইজ টেস্টেড সুইট। আমরা অনেকভাবে পরিবর্তন করেছি, কখনো বাই দিছি, কখনো বাই দেইনি, কখনো অবজেক্টকে নিয়ে আসছি, কখনো অবজেক্ট দেইনি, হ্যাঁ, কখনো সাবজেক্ট ছিল না, ইম্পারেটিভ সেন্টেন্স এভাবে দেখছি, কিন্তু সব জায়গায় কিন্তু ভার্বের 3 নম্বর রূপ এবং বি ভার্ব ব্যবহৃত হয়েছে না? এটাই হলো ভয়েস টেন্সের মূল নিয়ম, প্যাসিভের বি ভার্বের পর ভিতরি এর সাবজেক্ট অবজেক্ট কোন জায়গায় গেল, তারপরে যে বাই দিলাম কি, টু দিলাম, ফর দিলাম, কি দিলাম, এইটা কোনো বিষয় না। বিষয়টা হলো প্যাসিভ হলো মূল ভার্বের 3 নম্বর রূপ, তার আগে একটা বি ভার্ব, এটা। এরপরের নিয়ম দেখো, উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। খেয়াল করো, উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা হলো আমাদের মনে রাখতে হবে, আমরা সকলে অবজেক্ট পাইছি না? অবজেক্ট কি? দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। এরপর কি? এরপরে আমাদের এ বাক্যে অক্সিলারি ভার্ব আছে না? অক্সিলারি ভার্ব থাকলে আমরা তার সাথে বিভিন্ন যোগ করি, তাই তো? তাহলে হ্যাভ আছে, উইর পরে হ্যাভ বসেছিল, কিন্তু দা ওয়ার্ক এবার কি হ্যাভ হবে? হ্যাজ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দা ওয়ার্ক হ্যাজ বিন, শিওর না, এখানে বিন হবে না। কেন? দেখো আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে ভার্ব কত নম্বর হয় জানো? 3 নম্বর হয়। এখানে দেখো উই হ্যাভ এর পরে ভার্ব ডান নেই, টু ডু আছে। তাহলে আমরা এই বাক্যে আমরা কোন ভার্বের পাস্ট পার্টিসিপল করবা তুমি? ডু। তাহলে কোন বাক্যে যদি টু প্লাস ভার্ব অন থেকে থাকে, ইনফিনিটিভ থেকে থাকে, ওই পর্যন্ত আমাদের বসে যাওয়া লাগবে। এখানে যদি আমরা হ্যাভ হ্যাজ এর পরে বিন ব্যবহার করি, তারপরে ভার্ব 3 আমাদের দিতে হবে, তখন কোন ভার্ব 3 দেবা? এই ডুর 3 নম্বর দেবা। কিন্তু এই হ্যাভ হ্যাজ এর পরে তো 3 নম্বর থাকে, সেই নিয়ম কি আছে এখানে? দেখো তো প্রশ্নে, মানে পারফেক্ট টেন্স না, কিন্তু এটা বাধ্যবাধকতা। উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করতে হবে। আর উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছি, দুটো আলাদা জিনিস, বুঝছো? তাহলে এটা আমাদের ইনফিনিটিভ বিধায় টু প্লাস ভার্ব, ওই টু পর্যন্ত বসে যাবো, যাওয়ার পরে টুর পরে একটা বি ব্যবহার করবো, বি ই, এরপর ভি3 ডান, এরপরে বাই, উই থাকলে আস। এটা বুঝছো? যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা উদাহরণ তোমাদের দিচ্ছি, এটা একটু খেয়াল করবা। I am going to buy a car. I am going to buy a car. এখন আমরা অবজেক্ট কি নিয়ে আসতে পারি? এ কার। এখন এ কারের পরে আম বসে ইজ। এখন এই আইনজির জন্য বিং দেব সবাই,
শিওর? তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন দেখো সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হওয়ার কথা ছিল না, এখানে অবজেক্ট নাই কিন্তু দেখো এখানে টুর পরে বাই আর একটা ভার্ব আছে ইনফিনিটিভ, অর্থাৎ তাহলে আমরা টু পর্যন্ত কোথায় যাব? তাহলে ইজ গোয়িং টুর পরে বি, তারপরে এই ভার্বের ভিতরে বট বাই। আমরা তো সহজে আইএনজি আছে বিং দিয়ে দেবো, দেওয়ার পর কি করবা? এবার ভার্বের পাস্ট পার্টিসিপল বলতে টু আমরা কই নিয়ে যাবো? আর কোন ভার্বের পাস্ট পার্টিসিপল দেবো? গোর না বাইর? হবে না কিন্তু, বুঝছো? এর পরবর্তী নিয়ম আই নো দা ম্যান, খেয়াল করো আমি এই লোকটাকে চিনি, এটা সহজ নিয়ম তোমরা পারবা। দা ম্যান ইজ ভার্বের পাস্ট পার্টিসিপল নোন বাই, নোন টু মি, নোন টু, নোন পরে আর বাই বসে না, কিছু কিছু শব্দ আছে স্যাটিসফাই উইথ, তাই না, এরকম প্লিজ অ্যাট, এরকম কিছু কিছু ভার্ব আছে তাদের পরে আমরা বাই বসাবো না, তাদের পরে কখনো টু, কখনো অ্যাট, কখনো উইথ এরকম বসবে, সেগুলো আমরা একটু মুখস্থ করবো, ঠিক আছে?